আমরা এখন এই জায়গাটাকে যখন বলবো, এই জায়গাটাকে স্মরণীয় করে রাখতে আমরা যেন সব সময় বলি যে আমরা আসিফ চত্বর আসি। দোস্ত কই আসিস, টেক্সটে বলি আসিফ চত্বর আয়। দোস্ত এখানে কোনখান দাঁড়িয়ে আসিস, আসিফ চত্বরে আসি, চলে আয়। এভাবে এই নামটা ফুটে উঠবে নর্দানে বছরের পর বছর। হ্যালো, দিস ইজ মাই স্পেস শো। টুডে আই গোনা শো দিস নিউ ভিডিও ফর ইউ এন্ড এভরিওয়ান। আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি কিছুদিন আগেই একটি আসিফ চত্বর হয়েছে। সেই চত্বরটা হয়তো আমরা অনেকে জানি, হয়তো বা জানি না, কিন্তু আবার অনেকে জেনে থাকলেও একটা বিষয় অবগত করি, সেটা হইলো যে আসিফের যে মৃত্যুবরণ করেছিল, সেই মৃত্যুবরণের তার ঠিক আগ মুহূর্তে তার খুবই ক্লোজ বন্ধুর সাথে কি কি ঘটেছিল এবং কি হয়েছিল তা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করবো। সেই ভিডিওটি কি ছিল তো চলুন দেখে নিই। আসিফ চত্বরের দেওয়ালের সামনে দাঁড়িয়ে আসুন। এই হচ্ছে সেই আসিফ চত্বর। ফেসবুকে এখন যে বন্ধুর পোস্টটি ছিল সেটি কিভাবে কি বলেছিল আমরা একটু ওইভাবেই ঠিক ওই মতো করেই পড়ার চেষ্টা করি। এটাই ছিল শহীদ আসিফের তোলা শেষ ছবি। ছবিটি দেখতেই পাচ্ছেন। আসিফের মারা যাওয়ার দিনের ঘটনা সামান্য একটু বর্ণনা দিচ্ছি। আমাদের পরিকল্পনা ছিল 9:30-এর দিকে বাসা থেকে বের হব এবং ফোনটা হাতে নিয়ে দেখি আসিফ কল করেছে 9:15-তে। আমাদের সাথে কল ব্যাক করলাম আসিফকে, সাথে সাথে কল ব্যাক করলাম আসিফকে। কল দিয়ে বললাম ফোন দিয়েছিলি কিন্তু আমি ঘুমাচ্ছিলাম। আসিফ বলল বের হবি না? আমি বললাম হ্যাঁ। আসিফ বলল 10 মিনিটের মধ্যে রেডি হয়ে কাওলা বাজারে আয়। আমি বললাম ঠিক আছে, তুইও আয়। আমি রিস্কা নিয়ে সরাসরি কাওলা নেমে আসিফের কল দিলাম। কই তুই? আসিফ বলল রিস্কায় আসতেছি, তুই এয়ারপোর্টের সামনে চলে যা। আমি এয়ারপোর্টের সামনে চলে গেলাম। ওখানে যেয়ে অনেকের সাথে দেখা হলো। একটু পরে আসিফ চলে আসলো। আসিফের হাতে একটি শপিং ব্যাগ ছিল, যার মধ্যে বোতল ও পানি, একটি ছাতাও ছিল। আমি বললাম ছাতা আনছিস কেন? আসিফ বলল আজকের অনেক রোদ, তাই ছাতাটা হাতেই নিলাম। তাহলে ভাবেন ছেলেটা কতটা শৌখিন ছিল, তবুও তিনি এই যুদ্ধে এসেছে। আমাদের ভার্সিটির আরো অনেকেই আসতে বলে বাকি ছিল, সেই জন্য আমরা এয়ারপোর্ট স্টেশনের সামনে ফাঁকা জায়গাটায় বাকিদের জন্য অপেক্ষা করছিলাম। ফোন আসছিল বলতেই ফোন আসতেছি বলতেই প্রায় 1 ঘন্টা করে পার হয়ে গেল বাকিরা। তবুও আমরা বাকিদের সঙ্গে অপেক্ষা করছিলাম। এই সময় আমাদের মধ্যে ছিল ফেস্টুন বানিয়ে নিলাম কিছু সময়, যেহেতু সময় ছিল। ফেসবুকে এবং ফেস্টুনের মধ্যে কোনো প্রকার উস্কানিমূলক এবং সরকার বিরোধী কথাবার্তা লেখা ছিল না, এমনকি স্লোগানের মধ্যেও ছিল না। আমাদের পরিকল্পনা ছিল আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করব এবং আন্দোলনের শেষে বাসায় চলে যাব। আমরা সেই শুধু যে সন্তানের ছেলে মেয়েরা ছিলাম সেটা না, আমাদের সাথে আশেপাশের স্কুলেও কোমলমতি ছোট ভাইয়েরাও ছিল। আমি আসি এবার মূল ঘটনায়। স্টেশনের সামনে একত্রিত হলাম। আমাদের একত্রিত দেখে রাস্তার পশ্চিম পাশে ফুটওভারে ব্রিজের নিচ থেকে একদল পুলিশ আমাদের দিকে আসলো। আমরা বিচলিত না হয়ে একত্রিত হয়ে তাদের সাথে আসার অপেক্ষা করলাম। তারা আসলো, আমাদেরকে বললো এখানে জড়ো হওয়া যাবে না। আমরা বললাম আমাদের আরো বাকি কিছু লোক আসতে বাকি, আমাদের 10 মিনিটের মধ্যে সময় দেন। পুলিশ সময় দিল না। আর 5 মিনিট চাইলাম, সেটাও দিল না। পুলিশ বলল আপনারা বিএনসিসি চলে যান, বাকিরা চলে যাবে। পুলিশ আরো বলল আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন, পুলিশ আপনাদের সাথে আছে। এটা তিনি পুলিশে আশ্বাস দিল। পুলিশের এই কথা শুনে আমরা হল্লা দিয়ে উঠলাম। এক প্রকার আনন্দ উল্লাস হতে পারে। আমাদের কারো কাছে লাঠি ছিল, পুলিশ সেগুলো ফেলে দিতে বললো, আমরা ফেলেও দিলাম। আমার তখনও মাননীয় বুজুর্গি পুলিশ সাহেবেরা আমাদের রাস্তা পার করে দিলেন। আমরা চলমান উত্তরা বিএনসিসির দিকে। আসিফ, আমি ও বাকিরা হাতে হাত ধরে গন্তব্য উত্তরার দিকে। শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরও আমাদের আসার কথা। আমরা দূর থেকে দেখি ওরা ওখানে আছে। আমরা ওদের সাথে মিলতে যাব, এই সময় পুলিশের অস্ত্রবহ গাড়ি আমাদের উপর আতর্কিত হামলা চালায়। কয়েক সেকেন্ডের পর গ্রেনেড, টিয়ার শেল, কাঁদুনি গ্যাস নিক্ষেপ করতে থাকে। এয়ারপোর্টের সামনে পুলিশের আচরণ আর বিএনসিসি সেন্টারে পুলিশের আচরণ পুরোটাই মুদ্রার এপিট এবং ওপিট ছিল। এমন সময় সুসজ্জিত, খুব সম্ভবত দাঙ্গা পুলিশে বলে, তাদেরকে পুলিশ সাহেবেরা আসলো এবং আমাদের উপর গুলি বর্ষণ শুরু করলো। আমাদের অনেকে দলছুট হয়ে গেল। ঠিক তখনই আমাদের ডান হাতে একটা গুলি লাগে। আমাদের ঠিক তখন পুলিশ সাহেবেরা আসলো এবং আমাদের উপর গুলি বর্ষণ করতে শুরু করলো। আমরা অনেকে দলচ্যুত হয়ে গেলাম। ঠিক তখনই আমাদের ডান হাতে আমার গুলি লাগে। আমার স্থান ত্যাগ না করি অনেকে পুলিশের গুলির সামনেই গেলাম। আসিফও ছিল তখন আমার পাশে। আমার গুলি লাগছে, সেটা আমি আসিফকে বলিনি। হঠাৎ একটা গ্রেনেডে পুলিশে ছুড়ে মারা
গ্যাস এবং আশেপাশে পড়লো এবং আমার চোখ মুখ জ্বলে যাচ্ছিল, আমার শ্বাসরোধ হচ্ছিল। আমার অনেক আগে থেকেই শ্বাসের সমস্যা ছিল, আমার চোখে সমস্যা, চশমা পরা ছিল, তবুও আমি ঝাপসার দিকটা শুরু করেছিলাম। তখন অনেকেই আবার দলছুট হয়ে গেল। আসিফের অনেক খোঁজার চেষ্টা করেছিল, কারণ যে যেন আমাকে হসপিটালের দিকে নিয়ে যায়। আমার এই অবস্থা দেখে যেভাবেই হোক আমাকে হসপিটাল নিয়ে যাইতো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি ওকে খুঁজে পাইনি। আমি তখন ফুটপাতের দিকে সরে গেলাম। কত সেকেন্ডে কত স্টুডেন্ট গুলিবদ্ধ হয়েছে তখন সে ধারণার বাইরে। তখন একজন স্টুডেন্টের মুখের বাম চোয়ালে গুলি লাগে। সে কলেজ স্টুডেন্ট ছিল, মুখ ভর্তি বমি করে এবং ঠিক সেইভাবে রক্ত বের হচ্ছিল তার মুখ দিয়ে। তখন এক অপরিচিত বাইকওয়ালা এসে আমাকে ও তাকে বাইকে নিয়ে বাংলাদেশ মেডিকেলে যায়। বাংলাদেশে মেডিকেলে গেলে দেখি কোনো ডক্টর নেই, চিকিৎসা সেবা দিবে না, যারা সেবক আছে তারা চিকিৎসা দিবে না। ওখানে দেখা গেল বহু গুলিবিদ্ধ এবং নানাভাবে আহত রোগী। ওখান থেকে একটা অ্যাম্বুলেন্সে করে আমাদের 5 জনকে নিয়ে ঢাকা মেডিকেলের দিকে রওনা দিল। অ্যাম্বুলেন্স যখন এলিভেটর এক্সপ্রেসের উপর দিয়ে, তখন আসিফের সাথে শেষবারের মতো আমার কথা হয়। আসিফ বলে, তুই ঠিক আছিস ভাই? আমি তখন ওকে সব খুলে বলি। আমি বলি, তুই ঠিক আছিস? আসিফ বলে, ঠিক আছি। আসিফ বলে, তুই হসপিটালে যা চিকিৎসার জন্য, সুস্থ হ, আমি আন্দোলনে আছি। তখনও আসিফ আন্দোলনে ছিল। আমি বলছিলাম সুস্থ হয়ে এবার আসতেছি, দেখা হবে। কিন্তু দেখাটা যে এইভাবে হবে তা কখনোই ভাবিনি। এর মধ্যে আসিফের মেজ বোনের সাথে আমার কথা, আসিফের কথা হয়। আসিফের বলে যে ওখান থেকে সরে যেতে, কিন্তু তখন একজন গুলিবদ্ধ ভাই পানি পান করে চিৎকার করতেছিল, পানি করে চিৎকার করতেছিল একজন গুলিবদ্ধ ভাই। ধারণা করা হচ্ছে পানি খাওয়াতে যে ঠিক তখনই আসিফের নির্মম ভাবে গুলিবদ্ধ হয়, যেটা আপনারা অনেকেই দেখেছেন। এই কথাটুকু পড়তে পড়তে আমার নিজের অবস্থা এখন অন্যরকম। 12:30 থেকে 1টার মধ্যে আসিফ গুলিবদ্ধ হয়। অনেকের কাছে ভিডিও থাকতে পারে আসিফের গুলি খাওয়ার, কিন্তু এখনো পাওয়া যায়নি ভিডিওগুলো, কারণ এখনো পাওয়া যায়নি এবং আমাদের কাছে ভিডিওগুলো আসেনি। এই অবস্থায় জানতে পারি আসিফ আর নেই। ও খোদা! সেখান থেকে এ পর্যন্ত আমি পুরো ট্রমার মধ্যে চলে গেছি, এখনো স্বাভাবিক হইতে পারিনি। ওই সব সময় বলতো, দেখিস আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। ওর মুখের কথা বাস্তবে রূপ নিতে কল্পনাও করতে পারিনি যে এইভাবে হবে। ও এত মায়াবী ছিল, এরকম মায়া আর কাউকে দেখিনি। আসিফ ছিল আমার বেস্ট ফ্রেন্ড, কলিজার একজন বন্ধু। ও যে পরিমাণ কেয়ারিং ছিল, সেরকম কেয়ারিং আমার পরিবারের কেউ ছিল না। বন্ধুত্ব যে রক্তের সম্পর্কে ঊর্ধ্বে হইতে পারে, সেটা আসিফের সাথে পরিচয় না হলে আমি জানতে পারতাম না। ওর সম্পর্কে অনেক কিছু লেখার আছে, সবাইকে জানানোর আছে। এই সম্পর্কে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ। ওর সম্পর্কে লিখতে গেলে একটা মহাকাব্য হয়ে যাবে। যে অমূল্য রত্ন হারিয়েছে সেটা আর ফিরে পাওয়া যাবে না। অনুরোধ, এর জন্য বেশি দোয়া করবেন। এই লেখাটি সম্পূর্ণ ছিল আসিফের বেস্ট ফ্রেন্ডের, আসিফের মৃত্যু ঠিক শহীদ হওয়ার, আসিফের ঠিক শহীদ হওয়ার আগ মুহূর্তের ঘটনাগুলা। এবং আমি পোস্টটা যেদিন পড়ি সেদিন আমি নিজেও খুব আমার মধ্যে চলে গেছিলাম যে আমারই ক্যাম্পাসের একজন ভাই, আমার ক্যাম্পাসে একজন বন্ধু এইভাবে। এইটা জাস্ট বলার বাইরে। যেই ছেলেটা বের হইতে গেলে নিজে ছাতা নিয়ে পর্যন্ত বের হইতে হয়েছে এবং বের হয়েছে যে রোদ লাগবে বলে, সেই ছেলেটা কিনা নিজের জীবনকে তোয়াক্কা করে নাই, শহীদ হয়েছে। ইনশাআল্লাহ সে একজন ভালো শহীদ ব্যক্তি। আসিফ চত্বরটা আমাদের করা হয় এই ক্যাম্পাসটা। আগে আমরা অনেকে সিঁড়ির সামনে আয় বলতো বা সিঁড়ির সামনে আয় বলতো, কিন্তু এখন কথা হইলো সেটা না। এখন বেশ কিছুদিন আগে 3 দিন আমাদের সমন্বয়ক স্যার নাহিদ এবং আসিফ এবং সব উপদেষ্টারা, অ্যাডভাইসর এখানে আসছিল এবং এটা উদ্বোধন করে। এবং আমার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এখন এই জায়গাটাকে যখন বলবো, এই জায়গাটাকে স্মরণীয় করে রাখতে, আমরা যেন সব সময় বলি যে আমরা আসিফ চত্বর আসি। দোস্ত কই আসিস, টেক্সটে বলি আসিফ চত্বর আয়। দোস্ত এখানে কোনখান দাঁড়িয়ে আসিস, আসিফ চত্বরে আসি, চলে আয়। এভাবে এই নামটা ফুটে উঠবে নর্দানে বছরের পর বছর। সুতরাং আপনাদের সবার দোয়ায় ইনশাল্লাহ ও হয়তো ভালো এবং খুব উচ্চ পর্যায়ে আছে। সবার জন্য সবাই দোয়া করবেন। এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। এবং যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা যারা করেননি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।